15 কি অ্যাকচুয়ালি দেখ লক্ষ্য করে তোরা এতদিন কি করেছিস না, তোর ওই দেখবি ক্যালেন্ডারটা দেখেছিস প্রত্যেকে, ক্যালেন্ডারের ক্ষেত্রে দেখবি সানডে মানডে এরকম করে ডেট গুলো যে থাকছে। তো সাপোজ ধর কোনো একটা মাসের 1 তারিখ ধর মানডে পড়েছে, তার মানে 1 তারিখ মানডে মানে তুই জানিস 2 তারিখ কি পড়বে, টুইসডে পড়বে। তো 2 থেকে 7 যোগ করলি 9, 9 7 16, 16 7 23 এরকম করে যাবে। তার মানে কি আমি একটা ডেট যদি জানতে পারি বা কোনো একটা মাসের মানডে ক তারিখ পড়েছে বা 1 তারিখ কি বার পড়েছে জানতে পারলে ওই মানডে আর তো মানে মানডে গুলো কতগুলো মানডে পড়বে বা কত কত তারিখে মানডে পড়বে সব জানতে পারবো, নাকি না? তো সিমিলারলি তোর এলিমেন্ট গুলো যেগুলো ছিল, এলিমেন্ট গুলো অ্যাকর্ডিং টু देयर ভ্যালেন্স ইলেকট্রনিক কনফিগারেশন, তাদের কি হচ্ছে তো যোজ্যতা ইলেকট্রন বিন্যাস যেটা আছে, তাই তো তার উপর ভিত্তি করে কি করছে একটা তোর বলতে পারিস একটা তাদের সাজানো হলো, একটা অ্যারেঞ্জ করা হলো, তাই তো সেখানে কিছু প্রিয়র্স ছিল কিছু গ্রুপ ছিল। ওকে, তো গ্রুপ কোনগুলো ছিল, যেগুলো ভার্টিক্যাল যেগুলো ছিল এগুলোকে বলা হচ্ছিল ভার্টিক্যাল কলাম গুলোকে গ্রুপ বলা হচ্ছিল, রাইট? নাকি না? তো গ্রুপ কেমিস্ট্রি মানে কি, গ্রুপ কেমিস্ট্রি পড়ার একটাই আমাদের উপকারিতা বলতে পারিস বা ইউটিলিটিস আছে, সেটা কি? তো ধর আমি যদি তোর আমরা যারা এডুকেশনাল সিস্টেমও লক্ষ্য করে দেখি, কোনো স্কুলে অনেক স্টুডেন্ট আছে, তো তাদের কি করা হচ্ছে, তাদের কিন্তু এজের বেসিসের থেকে বড় কথা একটা সিলেবাস বেসিসে ডিস্ট্রিবিউট করা হচ্ছে। যেমন তোর ক্লাস 5 টা সিলেবাস একটা জিনিস থাকছে, তার মানে কি যারা ক্লাস 5 এ পড়ছে তারা ওই সিলেবাস ফলো করছে, বা যে ছেলেটা ধর 11 বা 12 এ পড়ছে সেখানে আর্টস কমার্স সায়েন্সে ভাগ করা হচ্ছে, তার মানে এই কমার্সের ছেলেরা কমার্সে ক্লাস করছে। যদি এরকম হতো ধর সব ছেলে একসঙ্গে ক্লাস করছে, যার কমার্স আছে সে কমার্সের ক্লাস শুনছে, বাদ বাকিরা চুপচাপ বসে রয়েছে, এটা ভালো হতো না? হতো কি হতো না? সেরকম একটা ওয়েল ম্যানেজ বা ম্যানার ভাবে এগুলো বসানো হচ্ছে, চ্যালেঞ্জ করা হচ্ছে। এখানেও ঠিক তাই, গ্রুপ কেমিস্ট্রি মানে এলিমেন্ট গুলোকে তোর যে সাজানো হয়েছে, যে গ্রুপ গুলো রয়েছে পিরিয়ডিক টেবিলে, তাদের দেখা যায় ফিজিক্যাল বা কেমিক্যাল প্রপার্টিতে কিছু সিমিলারিটিস আছে। তো আমাদের প্রত্যেকটা মৌলকে আলাদা করে না পড়ে অ্যাজ আ হোল পড়বো, অ্যাজ আ গ্রুপ পড়বো। কোনো পার্টিকুলার তাহলে গ্রুপ সম্পর্কে যদি আমরা পড়ি, তাহলে আলটিমেটলি ওই গ্রুপে যেসব এলিমেন্ট গুলো রয়েছে তাদের যে প্রপার্টিজ যে আছে, ইট মে বি ফিজিক্যাল অর ইট মে বি কেমিক্যাল, উই ক্যান গেট অ্যান আইডিয়া। বুঝতে পারলাম কি বুঝতে পারলাম, একটা আইডিয়া পাবো আমরা। ওকে, তো সেটা আমরা ক্লাস 11 এ গ্রুপ 1 গ্রুপ 2 পড়েছিলাম, নাকি না? গ্রুপ 13 টা পড়েছিলাম, গ্রুপ 14 টা আমরা পড়িনি। গ্রুপ 14 পড়িয়ে দেবো, তার আগে গ্রুপ 15 পড়বো আজকে আমরা, ঠিক আছে? সবার আগে গ্রুপ 15 পড়ার আগে গ্রুপ 15 মানে পিরিয়ডিক টেবিল এলিমেন্টস গুলো কি আছে মাথায় রাখতে হবে। একদম আমার নোটস রেডি করা রয়েছে গ্রুপ 15 এ। বুধবার করে আমাকে বললাম মনে করাতে এই বুধবার দিন আসবি, এসে আগে হ্যালো অ্যালকেন হ্যালোজেনের নোটস নিয়ে যাবি, তাতে গ্রুপ 15 এর নোটসটা নিয়ে যাস, জেরক্স করে রেখে দিস, ওর বাইরে একটা কোশ্চেন আসবে না, ঠিক আছে? খুব মজা লাগবে তোদের, যে কোনো একটা গ্রুপ যদি পড়ে ফেলিস, তুই যদি একটা গ্রুপ পড়ে ফেলিস দেখবি মোটামুটি সব গ্রুপ অটোমেটিক্যালি পড়া হয়ে গেছে, বোঝা গেছে? সবার আগে আসি গ্রুপ 15। গ্রুপ 15 দেখ সবার আগে কি আছে বল? নাইট্রোজেন, তারপরে ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিষ কথা বললো, আনাপেক্টিয়াম আছে, দরকার নেই পড়া, এগুলো জানলেই হবে। তাহলে ইলেকট্রনিক কনফিগারেশনটা কি বললাম, এদের ইলেকট্রনিক কনফিগারেশনটা ভালো করে দেখ। তো এদের যে ইলেকট্রনিক কনফিগারেশন যেটা থাকে নাইট্রোজেনে কি জানিস, 1s2 2s2 2p3, তাই না? তার মানে অ্যাকচুয়ালি লক্ষ্য করি যে ভ্যালেন্স ইলেকট্রনিক কনফিগারেশন কি হলো বল, 2s মানে এখানে চলে গেল হিলিয়াম, 1s1 হিলিয়াম, তো 2s2 2p3 নাইট্রোজেন গেল। ফসফরাস কত বল, 1s2 2s2, বাবার কি ওখানে ডিউটি ছিল নাকি অন্য কোথাও ডিউটি ছিল? তাহলে বাবার তো চাপ ছিল না। তাহলে তো এই ট্রাফিক গার্ড যাদের ডিউটি করে ভাবতো কি অবস্থা। আইপিএস গুলো চলে এসে নাকি ডিউটি করতে? হ্যাঁ, মাঝে মধ্যে চলে আসে। এই দেখলে যাদবপুরে আইপিএস গুলো তোর একটুখানি পুরো একবার খাকি ড্রেস পরা থাকে, টুপি টাইপ এরকম আছে, এরকম তো আইপিএস ব্যাচ লাগে যাদবপুরে দেখি বসে রয়েছে, ওরা কন্ট্রোল করছে। আমরা তো মানে চাপ হয়ে গেলেই চলে আসে, হয়তো বেশি
কিন্তু ভলেন্টিয়ার্স এর থেকে বেশি তোর পুলিশ বেশি ছিল তুই আসিস কাটিয়ে দিয়েছিস সময়টা না কি হবে 300 টাকা দিয়ে বাইরে বসে বসে খেয়ে দেবো পয়সা করে ভিডিওর মধ্যে গেলাম ওয়ান ইজ টু এক্সপিরিয়েন্স তো দেওয়ালা স্যার বাজারে কি বলে তো আজকে সি ফুটে আগে ভালো করেছি তুমি তার চ্যানেলে বল একটু লম্বা তো মোটামুটি মুভ করে দেখে নিয়ে সবাই তুমি ভালো দেখতে গেছিস নাকি তুমি ঠাকুর দেখতে গেছিস আমি বুঝি না মানুষের এত কেন ঠাকুর দেখার নেশায় বছর তার থেকে সব থেকে বেশি বড় বড় দোষ কিন্তু যারা ওই গীতা পুজো আছে তারা সব বড় বড় পুজো করেছে ওদের নাম এফআইআর করে দাও কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছে আর এই বলি পুজো কেমন কাটলো বন্ধুদের সঙ্গে বান্ধবী না না আমাকে দেখাতে হবে সব ঠাকুর দেখেছিস হ্যাঁ মোটামুটি প্রায় সবচেয়ে ঠাকুর কোথায় রাখলি বল আর এমনি উড়িষ্যা আসার সঙ্গে দেখেছিস কেমন ছিল ভালোই ছিল কিন্তু ওটার থেকে আমার বলছে মা জামা কিনতে যাবে কবে কিনে দে জামা জামাগুলোকে নষ্ট না করে আমি জানি তো সব দেখেছি কিন্তু ভিডিও দেখেছি কি দেখেছিস ছেষট্টি করলি কালী বাদাম কাল আসার ছবি এঁকে দিয়েছিস ভালো করেছে ওরা তো বলছে আমরা তো একদম মানে 80% বাজেট আমরা কাটছাট করে দিয়েছি আমরা চাইলে লোকজন আসুক তাতেই লোকে ভিড় করে সুজিত বসুকে ধরে পিটানো উচিত হ্যাঁ করোনা আগে বিকেলে পড়ার চেষ্টা করি বাবার বাড়ি আর মার দুই জায়গায় একটা অনুব্রতর বাড়ি কন্যাদার বাড়ি কৃষ্ণদা আরে কি বলছিস মা বাড়ি থেকে থাকিস না বাড়ি থেকে যাই বলে যা মামা বলে কাকা বলে একই জিনিস মামাই তো বলছি কি বলে বল হরিয়া থেকে শান্তিপুর প্রায় তো 2.5-3 ঘন্টা লাগে 3-4 ঘন্টা লাগে হতে পারে তো দেখে নিয়ে যান মোটামুটি ওরকমই লাগে কারণ এখান থেকে তো কল্যাণ যেতে লাগে তো 1 ঘন্টা 2 ঘন্টা কি করে 2.5 ঘন্টা 1 ঘন্টা লাগবে প্রায়
গ্যালোপিন থাকলে কম থাকে, গ্যালোপিন না থাকে বেশি থাকে। পরীক্ষা রবিবার তো নাকি? বলে দেবো বৃহস্পতিবার দিন কিছু বলে দেবো, বলে দেবো। আরে রবিবার 5 তারিখ 15 দিন। ये हेरेगा ना कोलकाता नाइट राइडर मतलब कटा भाई কি বলবে শাহরুখ খান আগে যেতে শাহরুখ খান খেলে কি আগে ওরকম ডিএস কাপের মতো প্লেয়ার নেমে যাবে তাহলে ডিকেমি কি চলে না ডিকে চলে না বলছি তো কোহলি বেরিয়ে করে না প্রথমবার ইমেল অ্যাকাউন্টে একটা জুম মিটিং ক্রিয়েট করব প্রতিবার দেখে যাচ্ছে অ্যাকাউন্ট বানাই অ্যাকাউন্ট বানাই বলি একটু নিশোর একটুখানি হ্যাঁ ভাই দুঃখটা দুঃখনি তাহলে বলছি এখান থেকে হলে দেখবো হাজার দেখে হরিদেব অনেকটা দূরে জিজ্ঞাসা করো হাজার থেকে হরিদেবপুর অনেক দূর তো ঠিক আছে ফোন করতে হয় ফোন করে চলে যাবি না আমার পুরো লোককে পাঠিয়ে দিতাম আমি বলছি বছরই ছোট একটা ছেলে তোর রাত্রেবেলা ফোন করে তখন রাত্রি 11:30 11:30 না 11:30 অর্ঘদা বাড়ি যাবো কি করে মানে বলছে যাদবপুরে আছি বাড়ি যাবো যাদবপুরে কোথায় আছি বলছে স্টেশনে আমি ট্রেনে করে চলে যাই বলছে ট্রেন তো বন্ধ আমি জানতাম না ট্রেন বন্ধ ছিল বললাম তাহলে আমি বললাম তাহলে না না এমনিও তো ট্রেন পাচ্ছে পুজোর সময় মেট্রো 10টা পর্যন্ত চালু ছিল স্পেশাল কোনো মেট্রো যায় মিস্ত্রি ভালো করেছে আমি বললাম তাহলে এক কাজ করো ওখান থেকে 80 বাস স্ট্যান্ড না এখানে 8:30 বাস চলছে তো 80 বাস স্ট্যান্ডে এসে বললো যে সর্বদা বাস দেরি করে আসো ওলা করে চলে যাবো বললাম যা টাকা পাঠাবো বল আমার স্টুডেন্ট পাঠিয়ে দিচ্ছে না টাকা আছে ওখানে ওলা করে চলে আসে কত নেবে 4 টাকা ও ওদের কাছে 70 টাকা যার পাশে মানে তোর গিরিশ পাস শিক্ষার ছেলে বললাম আবার রাত্রিবেলা আমাকে 3টের সময় একটা ভিডিও পাঠিয়েছে এবার দেখি তোর ওই অ্যাক্সিডেন্ট বাইপাসের অ্যাক্সিডেন্টটা হয়েছে গলা উড়ে গেছিল আমি দেখলাম দেখে মনে হচ্ছে এখানে চিমনিঘাটা ওই ইয়ে থেকে নেমেই তোর ওই বাউলারপুর থেকে নেমেই তো আমি দেখে ভাবছি স্যার এটা আমাদের এখানকারই চেনা চেনা রাস্তা দেখি হ্যাঁ চিমনিঘাটার সামনে আমি বললাম কি এটা কোথায় কবে হয়েছে বলে আরে অর্ঘ দায়িত্ব আজকেই হয়েছে তাই নাকি কখন বলছি আরে আসছেন তখনই আমরা করেছি ভিডিও ওর একটা স্টুডেন্ট বলে আরে অর্ঘ এটা তো পঞ্চমীর দিনের ঘটনা 4 দিনের পঞ্চমীর ঘটনা এটা হ্যাঁ সন্তোষপুর হরিদীপুর তো উল্টো দিকে সন্তোষপুর হ্যাঁ যাদবপুর হয়ে তো সন্তোষপুর যেতে হয় হেঁটে হেঁটে হ্যাঁ না ওখান থেকে অটো করে গেছি
দেখেছিস মানে বরিশাল ক্লাবে তাই তো ওই বেরিয়ে যাচ্ছিল বাবা দিয়ে তোর মদের গাড়িতে না ঐশীর বাড়িতে এখানে লক্ষ্য করে দেখ গ্রুপ 15 এর মৌলগুলো নাইট্রোজেন ফসফরাস আর্সেনিক অ্যান্টিমনি ওদের ইলেকট্রন বিন্যাস গুলো লিখতে হবে ঠিক আছে এবার লেখার পর যে জিনিসগুলো তোদের বলার আছে সেটা হলো দেখ নাইট্রোজেন প্রত্যেকের যোজ্যতা কক্ষে ইলেকট্রন বিন্যাসের দিকে দেখা দেখ 2s2 2p3 or 3s2 3p3 or 4s2 4p3 or 5s2 5p3 or 6s2 6p3 মানে কি এদের সাধারণ ইলেকট্রন বিন্যাস ns2 np3 একই না তার মানে যোজ্যতা কক্ষে পাঁচটা ইলেকট্রন বর্তমান বুঝতে পারলাম কি বুঝতে পারলাম গ্রুপ 15 বলা হয় কোনো পি ব্লকের ক্ষেত্রে আমরা কি করে ওদের শ্রেণী সংখ্যা বের করি বল শ্রেণী সংখ্যা মানে বের করতে গেলে পরে গ্রুপ যেটা আছে ns ইলেকট্রন প্লাস np ইলেকট্রন প্লাস 10 ns এ দুটো ইলেকট্রন np তে তিনটে ইলেকট্রন 2 প্লাস 3 5 8 প্লাস 10 করলে 15 হয় কারণ পর্যায় সারণী যখন হয় দেখবি এইদিকে দেখা দেখবি এখানে থাকবে s এ দুটো থাকে তারপর d এর 10টা তারপরে p এর থাকে আবার তাহলে এই দুটো ns এর ইলেকট্রন প্লাস 10টা প্লাস np চাই ক্রিটিক্যাল গ্রুপ হবে টোটাল 15 হচ্ছে গ্রুপ 15 বলা হচ্ছে বুঝতে পারলাম এই গ্রুপ 15 এর এবার সাধারণ যে ধর্মগুলো আমরা বুঝতে পারবো সেগুলো বোঝা গেছে তাহলে এদের মধ্যে আবার একটা কথা বলি এই দুখানা জিনিস মাথায় রাখবি দেখ অ্যান্টিমনি আর বিসমাথ দেখ বিসমাথের ক্ষেত্রে জিনিসটা আমি বলবো ইনার পেয়ার এফেক্ট আমি বলবো একটুখানি পরে কিছুক্ষণ পরে বিসমাথের ক্ষেত্রে দেখ 4 14 ইলেকট্রন 5d এ 10টা ইলেকট্রন 4d এ 10টা ইলেকট্রন এবং 3d তে 10টা ইলেকট্রন এই 3d 4d আর 4f d আর f এর স্ক্রিনিং এফেক্ট খুব কম বা আবরণী প্রভাবটা খুবই কম তো সেটা কাজে লাগবে আমরা পরবর্তীকালে পড়বো ঠিক আছে এর কিছু প্রভাব আছে ঠিক আছে এবার আসি আমি সবার আগে এদের ভৌত ধর্মগুলো করবো সবার আগে বলবো তাদের পরমাণুর ব্যাসার্ধ বা অ্যাটমিক রেডিয়াস ওকে বুঝে নিলাম খালি কাটিয়েছি অন্য অন্য বারের মধ্যে পুজো তাহলে তো বিআরটি পাস পেয়ে যেত হ্যাঁ বিআরটি পাস করেনি তাহলে বিআরটি পাস পেয়ে যেত বিআরটি পাস দিয়ে দেখে আছে তাই না শ্রীধারা হলো ইয়ের দিকে তোর আমাদের ওই একেবারে ইয়ে তোর আমাদের যেটা বলে নাম কয়েকদিন আগে ঘুরিয়ে হাটে দেখ ওই দিচ্ছিলাম বলতো পঞ্চমীর দিন এখান দিয়ে যাচ্ছিলাম তখন দেখলাম তখন এইটা জানলাম দাদাভাই সঙ্গে ওখানে ঢুকে আসছে আগে জানতামই না ওখানে বলি শোন কথা বলি শোন পরমাণুর ব্যাসার্ধ যেটা বলবো আমরা কার সাথে গ্রুপ 14 এর সাথে গ্রুপ 15 এলিমেন্টগুলো তুলনা করব গ্রুপ 14 এ কি আছে বল কার্বন সিলিকন তারপরে কার্বন সিলিকন তারপরে জার্মেনিয়াম Sl Pb ঠিক আছে গ্রুপ 15 এ কি আছে নাইট্রোজেন ফসফরাস আর্সেনিক অ্যান্টিমনি লক্ষ্য করে দেখ আমরা গ্রুপ 14 আর গ্রুপ 15 এর এলিমেন্ট গুলো যদি তুলনা করি এটা পর্যায়ের বাদিক থেকে যখন তুই ডান দিকে যাবি মানে ধর একটা এটা পর্যায় বরাবর সাপোজ ধর তুই সেকেন্ড ফ্লোরের কথা বলছিস ধর বাদিক থেকে যখন লেফট থেকে রাইটে যাচ্ছিস দুখানা এলিমেন্ট পরিবর্তন হচ্ছে এক নম্বর হলো দেখ কেন্দ্রে যেটা নিউক্লিয়াস তার এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেড়ে যাচ্ছে কারণ কি দেখ এদিকে দেখা কার্বনটা কি এটা কার্বনটা নিউক্লিয়াস প্রথমে দুখানা ইলেকট্রন কার্বন কি হয় 2,4 ইলেকট্রন বিন্যাস প্রথমে দুটো তারপরে কটা একটা দুটো তিনটে চারটে
নাইট্রোজেনের ক্ষেত্রে পার্থক্যটা কোথায়? দেখ এখানে দুটো, এখানে কটা? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। নাকি না? পার্থক্য লক্ষ্য করে দেখ। আবরণী প্রভাব কাকে বলে? এই যে অভ্যন্তরীণ ইলেকট্রনগুলো, নট জড়িতদা ইলেকট্রন, সেই ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের যে পজিটিভ চার্জ সেটাকে শিল্ড করে, এটা কি বলে? স্পিনিং এফেক্ট বা আবরণী প্রভাব বলা হয়। তো দেখ কি বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছে, নিউক্লিয়াসে প্রোটন কিন্তু বেড়ে যাচ্ছে। এখানে ছিল কার্বনের প্রোটন সংখ্যা ছিল কত? ছিল 6। এখানে প্রোটন সংখ্যা কত হবে? 7 ছিল। প্রোটন সংখ্যা বেড়ে গেল, কিন্তু আবরণী প্রভাব কিন্তু বাড়লো না। ফলে নিউক্লিয়াসের যে কার্যকারী আকর্ষণ বল মানে জেড স্টার, জেড মাইনাস সিগমা, সিগমা মানে স্পিনিং কনস্ট্যান্ট, যেখানে আটকে দিচ্ছে পজিটিভ চার্জ কে না, স্পিনিং কনস্ট্যান্ট দুখানে ক্ষেত্রে সেম রয়ে গেল, কিন্তু জেড বেড়ে গেল, এটা 6, এক্ষেত্রে কি 7। তাহলে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ জে স্টারও বাড়ছে। জে স্টার যদি বেড়ে যায় তাহলে এই ইলেকট্রন গুলোকে নিউক্লিয়াস অনেক বেশি মাত্রায় অ্যাট্রাক্ট করবে টুয়ার্ডস ইটসেলফ, নাকি না? তার ফলে এটা কে কাছের দিকে সরে আসবে। অ্যাজ আ রেজাল্ট কি হবে? অ্যাটমিক রেডিয়াস ডিক্রিজ করে যাবে। ফলে ইফ উই মুভ ফ্রম লেফট টু রাইট, তাই তো, in a along a period atomic radius decreases, so we can say that the atomic radius of group 15 element is smaller than group 14 element due to এক নম্বর হাই এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। বুঝতে পারলাম কি বুঝতে পারলাম না? হাই এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ মানে কি? অতিরিক্ত নিউক্লিয়াসের কার্যকারী আধান, রাইট? লেখ তারপরে বলছি। হ্যাঁ, এখনো পুজো পুজো একটা হয়ে গেছে, লাইট কালী পুজো তো পড়া হচ্ছেই না, বুঝবাছি। কালী পুজো বৃহস্পতিবার পড়া হচ্ছে না, না কালী পুজো 4 তারিখ, 3 তারিখ থেকে পড়া হচ্ছে না। বারাটাতে রবিবার পড়া হবে, তাই তো রবিবারই পরীক্ষা হবে। বলবো লেখ গ্রুপ 14 এর লেখা দরকার নেই, লিখে কি খেলি তোরা ঘুরতে গিয়ে? খেয়েছিস সারা পকেট ভর করতে খাজানা মাজানা পেয়েছিল নাকি? লটারি পেয়েছিল হয়তো। লেখ আমরা পুজোয় একদিনও বাইরে খাই, একদিন। আমি অনেক ভালো ভালো রেস্টুরেন্টে গিয়েছি এমনির সময়, ধর যেটা ডাব্লিউ ম্যারিওটো গিয়েছি, আইটিসি সোনার বাংলায় গিয়েছি। যাদবপুরে 8 সামনে যেতে পারে, ভালো খাওয়া দাওয়া, ভালো না খাওয়া। ওদের ওখানে তো যাদবপুরে একটা রেস্টুরেন্ট আছে খুব ভালো, ক্যালকাটা বিস্কুট। যাদবপুর না, এটা বাকি দেখতে বালিগঞ্জের সামনে প্রচুর মার্সিডিজ ফোর্সে। হ্যাঁ সেদিকে রোল রয়েস মানে রোলস রয়েস না কি আছে গাড়ি হল, হ্যাঁ রোলস রয়েস দেখতে ফোর্সের মানে কি বলছি প্রচুর। অ্যাস্টন মার্টিন দেখলাম ছেড়ে দেয় না কোর্সের মধ্যে, অ্যাস্টন মার্টিনের গাড়ি নিয়ে কত পয়সা একটা হার্লি ডেভিডসন বাইক নাই কোনো ব্যাপার না। আরে বিএমডব্লিউ সুইফট ডিজাইরের মতো ঘুরে বেড়ায়, বিএমডব্লিউ অডি ওরা ঠিকই বলেছে। বলি এবার, হ্যাঁ গ্রুপ 15 এর মৌলগুলোর পরমাণুর ব্যাসার্ধ ইংলিশে বলছি দাঁড়া। গ্রুপ 15 এর মৌলগুলোর পরমাণুর ব্যাসার্ধ, আজকে সবাই আসতে হয় গল্প করতে করতে পড়ার আসছে দিকে বাইরে বসে কি আর বলবি। আমরা তো অ্যাকচুয়ালি আমাদের তো পুজো হয়ে গেছে, সবসময় পুজোর পরে স্যারের কাছে পড়তে যাবো, জানো কি সেদিন গল্প হতো বেশি, পড়া হতো কম, মজা হতো, সবার কথা শুনতে পেতাম, সবার পরে সবার কথা শুনতে পেতাম, লোকনাথ কি করে শুনতে পেতাম, তুই কি পেয়েছিস শুনতে পেলাম, সবার শুনতে পারতাম, ভালো লাগতো। খাওয়া দাওয়া হয়ে যেত, গিটার নিয়ে চলে আসতো, কি করে
গিটার বাজাতে না পারে আমরা তো ইয়ে বাজাতে পারি, বই মই তো বাজাতে পারি। গ্রুপ 14 এর মৌল গ্রুপ 15 এর মৌলগুলোর পরমাণুর ব্যাসার্ধ গ্রুপ 15 এর মৌলের তুলনায় গ্রুপ 15 এর মৌলগুলোর পরমাণুর ব্যাসার্ধ গ্রুপ 14 এর মৌলের তুলনায় কম হয়। এর কারণ গ্রুপ 15 এর মৌলগুলোর অধিক নিউক্লিয়াসের কার্যকারী আধান, like due to high effective nuclear charge of group 15 element, due to high effective nuclear charge of group 15 element, nuclear charge of group 15 elements, the atomic radius of the group is smaller than group 15 elements. Atomic radius of group 15 element is smaller than group 14 element. হয়েছে? প্যারা চেঞ্জ করে দেখ। তোরা লিখবি down the group as as the skinning effect of inner electron increases, as well as the number of orbit also increases. As a result, atomic radii বা radius increases. তাহলে গ্রুপের উপর থেকে নিচে নতুন কক্ষপথের আবির্ভাব, খুশি? গ্রুপের উপর থেকে নিচে নতুন কক্ষপথের আবির্ভাব এবং অভ্যন্তরীণ ইলেকট্রনগুলির আবরণী প্রভাব বৃদ্ধি এই দুইয়ের কারণে কি হয়? কারণে মৌলগুলির ব্যাসার্ধ আবরণী প্রভাব, হ্যাঁ, অভ্যন্তরীণ ইলেকট্রনগুলোর আবরণী প্রভাব বৃদ্ধি, এই দুইয়ের কি বললাম প্রভাবে অভ্যন্তরীণ কি বললাম ইলেকট্রনগুলির আবরণী প্রভাব বৃদ্ধি, দুইয়ের প্রভাবে কি বললাম পরমাণুর ব্যাসার্ধ বৃদ্ধি পায়, মৌলের পরমাণু বা পরমাণুগুলোর ব্যাসার্ধ বৃদ্ধি পায়, মৌলের পরমাণুর ব্যাসার্ধ বৃদ্ধি পায়। ঠিক আছে? তাহলে আলটিমেটলি গ্রুপের উপর থেকে নিচে যখন যাচ্ছিস দুখানে কারণ হচ্ছে, দেখ এইদিকে তাকা, একটুখানি বলে দিই, তোরা আগেও পড়েছিস আমার মনেও নেই হয়তো। তো এটা হলো দেখ নাইট্রোজেন, তার নিচে থাকে ফসফরাস। দেখ ফসফরাসে প্রথমে দুটো থাকে, তারপরে 8টা থাকে, তারপরে থাকে কটা আবার 5টা। তার মানে এখানে দুখানা কক্ষপথ ছিল, এখানে 3খানা কক্ষপথ। তাহলে কক্ষপথও বাড়ছে, এছাড়া ভিতরে যে মোট অভ্যন্তরীণ ইলেকট্রনগুলোর সংখ্যা বাড়ছে, যা নিউক্লিয়াসের যে ধনাত্মক আধানকে আবরণ বেশি করবে। এই দুই কারণে পরমাণুর ব্যাসার্ধ কি হবে? বেড়ে যাবে। বুঝতে পেরেছিস? নাম্বার 2 খুব ইম্পর্টেন্ট, এখান দিয়ে কোশ্চেন দেয় ক্লাস 11 দিতে। আয়োনাইজেশন এনথালপি, আয়নীয় ভবন এনথালপি, আয়নীয় এনথালপি লিখতে পারিস, বা আয়নন বিভব, আয়নীয় এনথালপি বা আয়নন বিভব। যারা ইংলিশে লিখবি তারা লিখবি আয়োনাইজেশন এনথালপি ব্র্যাকেটে আই। কি কি আছে দেখি তো ক্লাসে একটুখানি।
কি দেখবো তাকে? অর্ঘ্য, সৌম্যদীপ, শ্রী। সৌম্যদীপ দুবার আছে। ইশিকা, পায়েল, পৌলমী, সোলাঙ্কি, শ্রেয়া, শ্রীজা, তরুমিতা। সবাই আছে কি? সবাই আছে কি? বুঝতে পারলাম। সবাই আছে। এদিকে দেখা, আশা করি সবাই বুঝতেও পারছিস, কোনো অসুবিধা নেই। কেউ বুঝতে না পারলে বলতে পারিস আমাকে যে বুঝতে পারছি না। আয়োনাইজেশন এনথালপি বা আয়নন বিভব কাকে বলে সেটা তোমরা সবাই ভালো করে জানিস, আমার থেকে ভালো জানিস। ধর এটা মৌল কেমন অবস্থায় রয়েছে? গ্যাসীয় অবস্থায় রয়েছে। মানে ছোট্ট আমি যে কোনো একটা মৌল 17 এর মৌলই দেখাই। কে আছে? নাইট্রোজেন। প্রথম কক্ষপথে কটা ইলেকট্রন গায়েব, তারপরে কক্ষপথে 1 2 3 4 5 6 7। অসুবিধা নেই তো? থাকলে বল। 5টা থাকে শেষ কক্ষপথে। নাইট্রোজেন 7 2, 5। কেমন অবস্থায়? নাইট্রোজেনটা গ্যাসীয় অবস্থায় রয়েছে, একা একা মানে বিচ্ছিন্ন। কাইভার যেমন মুখ ঘুরে দেখি একসঙ্গে দুজন আরো সবকে চলছে না কেন জানি না, একা একা ভাবে রয়েছে, বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। তখন কি করবি তুই? ইলেকট্রনটা বের করতে হবে। এমনি কি বেরোবে? নিউক্লিয়াস আকর্ষণ করে রেখেছে, ইলেকট্রনটাকে বের করলে কি করতে হবে? শক্তি দিতে হবে, তাই তো? ইলেকট্রনটা বেরিয়ে আসবে এই যেরকম। তাহলে পুরো রইল কি দেখ, পুরো রইল এরকম। এখানে দুটো, এখানে কটা থাকবে? একটা, দুটো, তিনটে, চারটে। এটা এন কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। বুঝতে পারলাম কি বুঝতে পারলাম না? তাই না? এই যে প্রক্রিয়াটা করতে গেলে আমাকে যে শক্তি লাগবে, এই শক্তিটা কি বলা হচ্ছে? তার প্রথম আয়নন বিভব বা ফার্স্ট আয়নাইজেশন এনথালপি। সো আমরা এরকম করে ডিফাইন করতে পারি, দ্য মিনিমাম এনার্জি রিকোয়ার্ড, তাই তো, ফর কি হবে? কনভার্টিং গ্যাসিয়াস, তাই তো, কি আইসো, কি হবে এটা? আইসোলেটেড অ্যাটম, তাই তো, টু কি হবে? গ্যাসিয়াস আইসোলেটেড cation বা আয়ন by removing a valence electron. It's called is ionization enthalpy. মানে কি কোনো একটি গ্যাসীয় নিঃসঙ্গ মৌলের একটি যোজ্যতা ইলেকট্রনকে বের করে একক আধান বিশিষ্ট ক্যাটায়নে পরিণত করতে যে ন্যূনতম শক্তি লাগবে, একই বলা এই মৌলের আয়োনাইজেশন এনথালপি। তার মানে ধরো ভালো করে শোন, এই নিউক্লিয়াস তার যোজ্যতা ইলেকট্রনকে যত স্ট্রংলি হোল্ড করে থাকবে, তাই তো, এই নিউক্লিয়াসটা তার ইলেকট্রন গুলোকে বা ব্যালেন্স ইলেকট্রনকে যত স্ট্রংলি হোল্ড করে রাখবে, ইট উইল বি মোর ডিফিকাল্ট টু কি হবে বল? রিমুভ দ্য ইলেকট্রন। যত শক্ত করে ধরে রাখবে তত বের করতে তত বেশি শক্তি লাগবে। তো আমরা বলতে পারি মোর দ্য অ্যাট্রাকশন ফোর্স বিটুইন দ্য নিউক্লিয়াস এন্ড ভ্যালেন্স ইলেকট্রন, নিউক্লিয়াস এবং যোজ্যতা ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বল যত বেশি, তাই তো, মৌলের আয়নন বিভব তত বেশি, বের করতে শক্তি বেশি লাগবে, নাকি না? বুঝতে পেরেছিস কি পারিস? কোনো অসুবিধা নেই তো? এবার একটা কথা বলি শোন, ধর এটা প্লাস এটা মাইনাস। আমরা কুলম্বের সূত্র পড়েছিলাম। কুলম্বের সূত্র কি বলেছিল? অপোজিট আয়নস বা চার্জ পার্টিকেলস যেগুলো আছে, অপোজিট চার্জ পার্টিকেলস এর মধ্যে অ্যাট্রাকশন ফোর্স আর সিমিলার হলে রিপালশন ফোর্স কি বলেছিল? প্রপোর্শনাল টু Q1 Q2, মানে আধানের গুণফলের সঙ্গে সমানুপাতিক। মানে যত বেশি আধান হবে পার্টিকেলস গুলোর মধ্যে আকর্ষণ বল তত বেশি হবে, এবং তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তার মানে দূরত্ব যত কম হবে, যত কাছাকাছি থাকবে প্লাস মাইনাস, তাদের মধ্যে আকর্ষণ বল বেশি হবে। তাহলে একটা কথা বল, যখন পর্যায় থেকে বাদিক থেকে ডান দিকে যাচ্ছি,
তাই তো? এই নিউক্লিয়াসের ধনাত্মক আধান বেড়ে যাচ্ছে তো, মানে Q1 Q2 এর মধ্যে কোনো কিছু একটা বেড়ে যাচ্ছে, নাকি না? গ্রুপ 14 কার্বন তো, ইলেকট্রন বিন্যাস কি ছিল? কার্বনের বল 2,4 তো, 6টা প্রোটন ছিল নিউক্লিয়াস, ডান দিকে গেলে কটা হয়ে যাচ্ছে? 7টা। তাহলে পজিটিভ আধান বেড়ে গেল, তাহলে আধানের গুণফল বেড়ে গেল, আকর্ষণ বল কি হবে? বাড়বে। সিমিলারলি দূরত্ব কমে যাবে, কেন? বাদিক থেকে ডান দিকে গেলে ব্যাসার্ধ কমে যায়, কাছাকাছি চলে আসলো ইলেকট্রন আর কে? প্রোটনটা। তাহলে আলটিমেটলি যত পর্যায়ের বাদিক থেকে ডান দিকে যাস আয়নন এনথালপি বেড়ে যাবে, তখন ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বেড়ে যাচ্ছে, একই না? তাহলে আমরা বলতে পারি গ্রুপ 14 এর মৌলগুলোর থেকে 15 এর আয়নন এনথালপির মান অনেক বেশি। দেখ আরো একটা কারণ আছে, সেটা বলছি, বলবো। গ্রুপ 14 এর মৌলগুলির তুলনায় গ্রুপ 14 এর মৌলগুলির তুলনায় এর আসলে দেখ বলছিস পয়সা আছে গ্রুপ 14 এর চুবড়ি ব্যাপার থেকে গ্রুপ বানানো, কাঠ কিনে চেরাই করে বানানো, বাবলা কাঠের এটা ফেটে যাবে। বাবলা কাঠটা তো দেখি মাছের দোকানে গুড়িগুলো আছে বাবলা কাঠ, বাবলা কাঠ তার থেকে সবটাই কেন্দ্র কাঠ, যেগুলো বীজ হয় সে বীজ দিয়ে কাঠ, গাছের কাঠ পাওয়া যায় না, বিড়ি পাতা হয় তো, সেই যে কাণ্ডটা না না তামাক গাছ ভিতরে যে তোর মশলা সেটা তামাক গাছ থেকে, পাতা যেটা বাইরের যে মোড়ক বিড়ি, বিড়ি দেখেছিস তখন বাবা বিড়ি বলবি, বাবাটা বিড়ি দাও, বাস করবে বলবি খাও না, আমি দেখবো পাতা, সেই বিড়ির পাতাটা সাধারণ দেখেছিস, মনে দেখেছিস বাবা খায় তো সেটা। সিগারেট ভিতরে, বিড়ির ভিতরে তামাক গাছের পাতাটা তো আউটার যেটা দিয়ে আছে, সিগারেটের সাদা কাগজ থাকে, বিড়িতে কিন্তু গাছের পাতা, কত কি জানি। হ্যাঁ বিড়ি শিল্প তো কুটির শিল্পের মধ্যে পড়ে। বলবো বলি কি বলছিলাম বল? গ্রুপ 14 এর মৌলগুলোর তুলনায় গ্রুপ 15 এর মৌলগুলোর প্রথম আয়নন এনথালপির মান অনেক বেশি, কারণ এদের হাইফেন দিয়ে বাজি বাজি দিতে হলে কালী পুজোতে সকালে চলে আসবি, দেখিয়ে দেবো বাজি বাজি ভরে নিয়ে অনেক থাকে না, আমার অসুবিধা নেই। টাইপের বাবাই এত বাজি, বাবার পারবে ছাড়া থাকলে, তাই না? আরে তো থানা থেকে যে থানা থানায় ডিউটি দেয়, তো বাবা থানায় ডিউটি করে বলে পায় না ফ্রিতে, থানায় ডিউটি করে কি করে, লোকে ধর বাজারে বাজির দোকান দিচ্ছে, সিজ করে নিয়ে নেয় বাজি, নিজেদের মধ্যে ভাগ পাঠিয়ে করে নিয়ে, পুলিশ বাজি ভাড়ায় দিচ্ছে, এত কোথা থেকে আনে, সব বিনা পয়সা নিয়ে। এক নম্বর, নিউক্লিয়াসের উচ্চ কার্যকারী আধান, নিউক্লিয়াসের উচ্চ কার্যকারী আধান। 2 নম্বর, ক্ষুদ্র পারমাণবিক ব্যাসার্ধ, ক্ষুদ্র পারমাণবিক ব্যাসার্ধ। নাম্বার 3, স্থায়ী যোজ্যতা ইলেকট্রন বিন্যাস, স্থায়ী যোজ্যতা ইলেকট্রন বিন্যাস। পরে বলছি ব্যাপারটা, যে তোরা লিখতে পারিস the ionization enthalpy, অবশ্যই ফার্স্ট ionization enthalpy of group 15 elements, এই তো ionization enthalpy of group 15 elements কি হবে? Is higher or greater
Then group 14 element due to higher effective nuclear charge. Number 1 due to hyphen দিয়ে number 1 কি বললাম, higher effective nuclear charge. Number 2 কি হবে, small atomic radius. And 3 stable valence electronic configuration. কি বলবি সেটা কেন হয়? দেখ আমরা বাচ্চা বয়সে করেছিলাম হাফ ফিল্ড এন্ড কমপ্লিটলি ফিল্ড, মানে অর্ধপূর্ণ এবং সম্পূর্ণ পূর্ণ। যে ইলেকট্রন বিন্যাসগুলো হয় কক্ষকে সেগুলো কিন্তু অত্যাধিক স্টেবল হয়। কারণ কি, এদিকে দেখা, এদিকে দেখা np3 থাকে, গ্রুপ 50 মানে np3 অর্ধপূর্ণ ইলেকট্রন বিন্যাস থাকে। সেটাকে তোর ভাঙতে গেলে স্টেবিলিটি হ্যাম্পার্ড হবে, প্রত্যেকটা স্টেবিলিটি অর্জন করতে গেলে তাহলে জোর করে করতে হবে। সেই জন্য ইট নিডস কি হবে, মোর অ্যামাউন্ট অফ এনার্জি। A stable valence electronic configuration. Number 2 high effective nuclear charge. And number 3 কি বললাম, small atomic radius value. This makes কি হচ্ছে group 15 element have high কি বললাম ionization enthalpy value. Make its ionization enthalpy so high. অসুবিধা আছে? অসুবিধা নেই তো? এই গেল ionization enthalpy, কোনো সমস্যা নেই। উপর থেকে নিচে যাবে যখন, তখন কি হচ্ছে, লক্ষ্য করুন কি কক্ষপথ আসছে, এছাড়া অভ্যন্তরীণ ইলেকট্রন গুলোর আবরণী প্রভাব আসছে। এর ফলে কি হবে, তোদের আয়নাইজেশন এনথালপির মানটা কি হবে, কমে যাবে। তো কারণ নিউক্লিয়াস আর এখানে দুখানা কক্ষপথ, তারপরে এটা কি থাকবে, তিনটে কক্ষপথ থাকবে। সেক্ষেত্রে নিউক্লিয়াসের সাথে শেষ যে কক্ষপথ তার আকর্ষণ বল কি হবে, কমে যাবে। তার মানে গল্প শক্তিতে বেরিয়ে আসবে গ্রুপের উপর থেকে নিচে, গ্রুপের উপর থেকে নিচে। এটা কি গ্রুপের উপর থেকে নিচে মৌলগুলি, গ্রুপের উপর থেকে নিচে মৌলগুলি, গ্রুপের উপর থেকে কি বললাম, মৌলগুলোর আয়নন এনথালপির মান, আয়নন এনথালপির মান হ্রাস পায়। কারণ কারণ হাইফেন দিয়ে নাম্বার 1 কি বলবো, অভ্যন্তরীণ নাম্বার 1 লিখ নতুন কক্ষপথের আবির্ভাব। কারণ কি, 1 নতুন কক্ষপথের আবির্ভাব, এবং নাম্বার 2 অভ্যন্তরীণ ইলেকট্রন গুলোর আবরণী প্রভাব বৃদ্ধি, অভ্যন্তরীণ ইলেকট্রন গুলির আবরণী প্রভাব বৃদ্ধি। বোঝা গেছে কি বোঝা যায়? বলবো দেখ তোরা লেখ, এরে আমার ব্যাটারি 5% বন্ধ হয়ে যাবে, ফোন এক্ষুনি ওর দিকে ফোনটা ধর 1 মিনিট। বলে একটুখানি শোন, হ্যাঁ ওই গ্রুপের উপর দিয়ে যখন নিচে নামবো তাহলে কি করলাম, এই দুখানা কারণ, একটা হলো নতুন কক্ষপথের আবির্ভাব, আর 2 নম্বর কি করলাম, অভ্যন্তরীণ ইলেকট্রনের আবরণী প্রভাব বৃদ্ধি। এই দুই কারণে কি হবে, আয়নন এনথালপি গুলো হ্রাস পাবে। কারণ কি, যে যোজ্যতা ইলেকট্রন যেটা আছে এই যে এখানে বের করতে হবে, তার সঙ্গে কি নিউক্লিয়াস আকর্ষণ কমে যাবে, যত দূরে যাবে। বুঝতে পারলাম? Down the group ionization enthalpy of the element decreases due to, তাই তো, interaction of new electronic orbital and spinning effect of inner electron। এই দুখানা কারণে বেড়ে যায়, কমে যায়। ঠিক আছে, এবারে বলি শোন,
যেটা আছে সেটা হলো মিডল। আমি খাওয়ালাম চা, তুই তো আসিস কি করবো? আমি কি বানিয়েছিলাম না করেছিল। দেখ বলি এবার নেক্সট যেটা হলো সেটা কি বললাম বল? ধাতব ধর্ম, মেটালিক প্রপার্টি। লক্ষ্য কর, ধাতু কারা বল দেখি, কে বলতে পারিস? তরমিতা বল ধাতু কারা? তরমিতা বল ধাতু কারা? তো বল ডিফাইন মেটালস। তরমিতা আওয়াজ দেয় এখন। সৌম কে পারবি বল, কে ধাতু? আর ধাতুর কি বৈশিষ্ট্য ছিল বল? তাপ ও তড়িতের সুপরিবাহী হবে। ধাতু মানে তার প্রধান বৈশিষ্ট্য কি ছিল? তাপ ও তড়িতের সুপরিবাহী হবে। দেখ লক্ষ্য কর, আমাদের যত ইলেকট্রিক্যাল ওয়্যার আছে ভিতরে প্রত্যেকটা কন্ডাক্টর বা পরিবাহী হিসাবে ধাতু ইউজ করা হয়। এই ধাতুগুলো কি করে পরিবহন করে? তোরা ফিজিক্সে পড়েছিস, ফ্রি ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রনের মাধ্যমে, তাই তো? তাহলে মুক্ত ইলেকট্রন যত বেশি হবে ধাতব ধর্ম কি হবে? তত বেশি হবে। এবার একটা কথা বলি, মুক্ত ইলেকট্রন কারা? এদিকে দেখা, ফ্রি ইলেকট্রন। আবারও বলছি, ধাতু হলো তারা যারা তাপ ও তড়িতের সুপরিবাহী, যে সকল মৌল, তাই তো? যেমন তোরা জানিস যেমন কপার, সিলভার, গোল্ড, তাই তো? তারপর তোর আয়রন, এরা প্রত্যেকই ধাতু, অ্যালুমিনিয়াম প্রত্যেকই ধাতু। ধাতুর কি বললাম বৈশিষ্ট্য? তাপ ও তড়িৎ পরিবহনে সক্ষম। তো আমাদের বাড়ির যে ইলেকট্রিক্যাল ওয়্যার যেগুলো আছে বা পরিবাহী তার, সেগুলোর মধ্যে ধাতু থাকে। মানে দেখি ভাই তার হয়, বা যখন টিভি লাইট কিনি আমরা সেটা দেখি তোর অ্যালুমিনিয়ামের তার বা লোহার তার দিয়ে দেয় কম দামি টুনিগুলোতে, আর বেশি হলে তামাটারই থাকে। তো এবার ঘটনা হলো, তুই বলবি যে এটা কি করে তড়িৎটা পরিবহন করে নিয়ে যায়? এই প্রত্যেকটা মৌল সেটা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন নিয়ে তৈরি। তার সারফেসে মুক্ত কিছু ইলেকট্রন থাকে। তুই বলি মুক্ত ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রন কারা? যারা নিউক্লিয়াসের আকর্ষণের অধীনে নেই, ইলেকট্রন হুইচ আর নট ইন দ্য এফেক্টিভ ফোর্স অফ নিউক্লিয়াস। যারা নিউক্লিয়াসের আকর্ষণ বলের অধীনে নেই তারাই হলো মুক্ত ইলেকট্রন। তো লক্ষ্য করে দেখ, একটা নিউক্লিয়াস রয়েছে, নাকি না? গ্রুপ 15 এর ক্ষেত্রে শেষ কক্ষপথে কটা থাকে? 5টি ইলেকট্রন থাকে, নাকি না? তো এই 5খানা ইলেকট্রন মানে কি? ওদের যদি ইলেকট্রন বিন্যাস দেখছে ns2 np3, সেটা হলো অরবিটালস। যেটা p অরবিটালস এর 3টে রয়েছে, মানে অর্ধবর্তী। তার মানে কি নিউক্লিয়াস এই ইলেকট্রন গুলোকে অনেক শক্ত করে আকর্ষণ করে রেখেছে। তাহলে ইলেকট্রন গুলো কিন্তু ফ্রি না, আন্ডার কি হয়েছে? নিউক্লিয়াসের অ্যাট্রাকশন ফোর্সে রয়েছে। বুঝতে পারলাম কি বুঝতে পারলাম? তার মানে কি মুক্ত ইলেকট্রনের সংখ্যা অনেক কম, তাই এরা খুব নিম্ন মানের থাকে, ধাতব ধর্ম খুবই কম। কিন্তু যখন উপর থেকে নিচে নামছিস, আয়নন বিভবটা কি হচ্ছে? কমে যাচ্ছে তো, নাকি না? আয়নন বিভব কমছে মানে কি? নিউক্লিয়াস আর যোজ্যতা ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বলটা কমছে। বোঝা গেছে? নিউক্লিয়াস আর যোজ্যতা ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বল যদি কমে যায়, তাহলে এরা সহজেই ফ্রি ইলেকট্রন হিসেবে আচরণ করবে। যেমন ধর, যদি আমাদের কারোর গার্জেন খুব স্ট্রিক্ট হয়, সেই ক্ষেত্রে আমরা কিন্তু যেখানে এখানে যেতে পারবো না। কিন্তু যদি আমাদের গার্জেন স্ট্রিক্ট না হয়, সেক্ষেত্রে আমরা কি যেখানে এখানে যেতে পারবো, মানে আমাদের তখন মোবিলিটি অনেক বেশি হবে। এখানেও ঠিক তাই তো, নিউক্লিয়াস যদি যোজ্যতা ইলেকট্রন গুলোকে খুব স্ট্রংলি আকর্ষণ করে থাকে, তাহলে ওরা তো নিউক্লিয়াসের আন্ডারে রয়েছে, তো ফ্রি ইলেকট্রন নয়। সেক্ষেত্রে মৌলগুলোর মুক্ত ইলেকট্রন গুলোর সংখ্যা অনেক কম হবে, বা প্রবাবিলিটি অফ ফ্রি ইলেকট্রন অন দ্য সারফেস উইল বি ভেরি লো। হবে কি হবে না? সেক্ষেত্রে ধাতব ধর্ম কম। তাহলে আমরা বলতে পারি যে মৌলগুলোর নিউক্লিয়াস সঙ্গে যোজ্যতা ইলেকট্রনের আকর্ষণ বল অনেক বেশি, তাদের আইপি বেশি, আইপি বেশি হয় তাদের, ধাতব ধর্ম কি হবে? বোঝা গেছে কি বোঝা যায়? তাহলে আমরা বলতে পারি যে ধাতব ধর্ম প্রপোর্শনাল টু 1/IP ভ্যালু। যার আইপি কম তার ধাতব ধর্ম বেশি, যার আইপি বেশি তার ধাতব ধর্ম কম। একটা গ্রুপের উপর থেকে যখন নিচে নামবে, একটা গ্রুপের কি বললাম, উপর থেকে যখন নিচে নামবে, ধাতব ধর্ম কি হবে? বৃদ্ধি পাবে। কারণ কেন? আইপির মানটা হ্রাস পায়। কিন্তু গ্রুপ 14 এর থেকে গ্রুপ 15 এর কিন্তু আইপি আবার বেশি। পড়েছিস তো? তার মানে গ্রুপ
15 এর মৌলগুলো ধাতব ধর্ম গ্রুপ 14 এর তুলনায় কম হবে, কিন্তু উপর থেকে নিচে গেলে ধাতব ধর্মটা বেড়ে যায়। লিখ, বোঝা গেছে? গ্রুপ 15 এর মৌলগুলোর প্রথম আইপির মান, গ্রুপ 15 এর মৌলগুলোর প্রথম আইপির মান কি বললাম? গ্রুপ গ্রুপ 15 এর মৌলগুলোর প্রথম আইপির মান বা আইপি ব্র্যাকেটে 1 করতে পারি, গ্রুপ 14 এর তুলনায় বেশি হওয়ায় এদের ধাতব ধর্ম কি হয়? গ্রুপ 14 এর তুলনায় কি হবে? কম হবে। বুঝতে পারলি কি বুঝতে পারলি? অসুবিধা আছে? নাইট্রোজেন অধাতু, ফসফরাস অধাতু, থাকি না? কিন্তু গ্রুপের ওপর থেকে নিচে, কিন্তু গ্রুপের কি বললাম বল? উপর থেকে নিচে কি হয়? আইপির মান হ্রাস পাওয়ায়, মৌলগুলির আইপির মান হ্রাস পাওয়ায়, কিন্তু গ্রুপের উপর থেকে নিচে মৌলগুলির আইপির মান হ্রাস পাওয়ায় তাদের ধাতব ধর্ম বৃদ্ধি পায়। তোরা লিখতে ডিউ টু লিখবি তোর হাই, তোরা লিখবি ডিউ টু হাই কি হচ্ছে? আইপি ভ্যালু অফ গ্রুপ 15, তাই তো? দেয়ার কি হচ্ছে বল? লেস মেটালিক than group 14 elements, নাকি না? But down the group as the IP value increases, so sorry, down the group as the IP value decreases, so metallic character কি হচ্ছে? increases। এই কারণে লক্ষ্য করে দেয় গ্রুপ 15 এর এলিমেন্ট গুলোকে নাইট্রোজেন, ফসফরাস, তারা কি আর্সেনিক, অ্যান্টিমনি, ধাতু কল্প, বিসমাথ কি? বুঝতে পারলি? মানে ধাতব ধর্ম বৃদ্ধি পাচ্ছে, অসুবিধা আছে? এই তো, থাকলে বল। নেক্সট ডে হেডিং দে, এরপর একটা জিনিস ঠিক করাবো, এটা হয়ে গেলে একটা জিনিস করাবো। নেক্সট হেডিং দে তোর, বলবো নেক্সট লেখ হলো গিয়ে তোর অক্সিডেশন স্টেট বা জারণ অবস্থা। অক্সিডেশন স্টেট বা জারণ অবস্থা লক্ষ্য করে দেয়, বলি তার আগে অক্সিডেশন স্টেট বা জারণ অবস্থা কেটে দেয়, তার আগে লেখ তোর সরি ইলেকট্রন গ্রহণ এনথালপি, এটা দিয়ে লেখ ইলেকট্রন গ্রহণ এনথালপি। এটা না বললে হবে না। ইলেকট্রন গ্রহণ এনথালপি বা ইলেকট্রন গেইন এনথালপি, ইলেকট্রন গেইন এনথালপি বা ইলেকট্রন গ্রহণ এনথালপি। হ্যাঁ, কাকে বলবো? কাকে বলবো? হ্যাঁ, মানে ধর একেবারে আয়নন বিভবের উল্টো কেস, তাই তো? ইলেকট্রন গেইন দিয়ে রাখা, ইলেকট্রন অ্যাফিনিটি বলা হয়। কি বলছো লোকটা? পারপাস ভালো হতে হবে, দেখতে ভালো হবে। দেখ বলি একটুখানি, ইলেকট্রন অ্যাফিনিটি বলি একটুখানি, উল্টো কেস। ধর একটা মৌল গ্যাসীয় অবস্থা রয়েছে, সে একটা ইলেকট্রন গ্রহণ করে
কি হবে x মাইনাস, বুঝতে পারলাম? এই যে ডেল্টা এইচ মানে শক্তি গ্রহণ হতে পারে বা শক্তি বর্জন হতে পারে, একই না? মানে এক কথায় বলতে গেলে যে শক্তির পরিবর্ত তাকে আমরা বলবো কি বল, ইয়ে বলবো, ইলেকট্রন অ্যাফিনিটি বলবো, বুঝতে পারলাম? এখন অসুবিধা আছে, একটা মৌল গ্যাসীয় অবস্থায় রয়েছে, তাকে ইলেকট্রন গ্রহণ করে একক আধান বিশিষ্ট অ্যানায়নে পরিণত হলে যে পরিমাণ শক্তি পরিবর্তন করে আমরা পড়েছিলাম স্থির চাপে, ওইটাও গ্যাসীয়। এটা গ্যাসীয় অবস্থায় ইলেকট্রন, হ্যাঁ গ্যাসীয় অবস্থায় থাকবে। ঠিক আছে, তাহলে একটা গ্যাসীয় অবস্থায় কোনো মৌল যদি একটা ইলেকট্রন গ্রহণ করে যোজ্যতা কক্ষপথে রেখে একক আধান বিশিষ্ট অ্যানায়নে পরিণত হয়, এর ফলে যে পরিমাণ শক্তির পরিবর্তন ঘটে তাকে আমরা বলবো ইলেকট্রন গেইন এনথালপি বা ইলেকট্রন অ্যাফিনিটি বলবো। ঠিক আছে, আমরা বলেছিলাম স্থির চাপে কোনো প্রক্রিয়ায় যে শক্তি চেঞ্জ হয় তাকে আর এনথালপি বলা হয়, বলেছিলাম তো? যে পরিমাণ তাপ গৃহীত বা বর্জিত হয় কোনো স্থির চাপে তাকেই বলা হয় প্রক্রিয়াটার এনথালপি, নাকি না? আমরা এটা পড়েছিলাম, মনে করে দেখ, জানি না মনে আছে নাকি। Q at constant P is equal to কি ছিল? ডেল্টা H ছিল কি ছিল না? থার্মোডায়নামিক্স ছিল আমাদের, ছিল তো? বল কিছু এই হলো ঘটনা। এবার একটা কথা বলি, এনআরটি প্লাস এনআরটি ছিল, পিডিবি ছিল সেখানে এনআরটি চাপায় দিতে পারে, তাই তো? যাই হোক না কেন অনেক ফর্মুলাই ছিল, তার মধ্যে এটা হলো একটা ঘটনা, বলি কোনো অসুবিধা নেই। এইবার একটা কথা বলি, তো একটা পর্যায়ের বাঁ দিক থেকে যখন কি ডান দিকে যাচ্ছিস কেন্দ্রের ধনাত্মক আধানটা বেড়ে যাচ্ছে, একই না? নিউক্লিয়াসের কার্যকারী আধান বেড়ে যাচ্ছে এবং ব্যাসার্ধ কমছে, ফলে ইলেকট্রনের প্রতি তার আকর্ষণ বল কি বেড়ে যাবে তো, তার মানে তার ইলেকট্রন গ্রহণ এনথালপিও বেশি হবে, তার মানে গ্রুপ 14 এর থেকে গ্রুপ 15 এর ইলেকট্রন গ্রহণ এনথালপি বেশি হয়। কিন্তু উপর থেকে নিচে গেলে নিউক্লিয়াসের যে ধনাত্মক আধানকে কি শীট বা আবরণ করে দিচ্ছে, ফলে সেটা ইলেকট্রন গ্রহণ করতে চাইবে না, মানে ই এর মানটা কি হবে, হ্রাস পাবে। লেখ শীটের মধ্যে করে লেখ গ্রুপ 14 এর ভিতরে মৌলগুলোর ই এর মান কি বললাম, গ্রুপ 15 এর মৌলগুলোর EA ব্র্যাকেটে 1 EA1, হ্যাঁ, মানে ফার্স্ট ইলেকট্রন গেইন এনথালপি মান গ্রুপ 14 এর তুলনায় অধিক হয়, তাই তো? কিন্তু গ্রুপের উপর থেকে নিচে, মৌলগুলোর ই এর মান হ্রাস পায়, ক্যাপিটাল ই ডট এ, ওকে? ই এর মান হ্রাস পায়, গ্রুপ 15 এর মৌলগুলোর ই এর মান ই ব্র্যাকেটে 1 এর মান গ্রুপ 14 এর তুলনায় বেশি হয়, তাই তো? কিন্তু গ্রুপের উপর থেকে নিচে ই এর মান কি হবে, হ্রাস পাবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই তো? কারণটা আর বললাম না, থাকলে বল। এদিকে দেখা, তার মানে কি ই এর মান বেশি মানে ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বেশি থাকে, নাকি না? এবার দেখ খুব ইম্পর্টেন্ট যেটা জারণ অবস্থা ভালো করে, কারণ জারণ অবস্থার নাম বুঝতে পড়ে যেগুলো পড়া বুঝতে পারি। দেখ জারণ অবস্থা লিখতে পরে বল, ইলেকট্রনগুলো মুক্ত ইলেকট্রন মানে ধর যেগুলো ফ্রি ইলেকট্রন রয়েছে এগুলোতে আবার ওখানে ইলেকট্রন প্রবাহ করা তো ব্যাক করছে, একটা ক্লোজ সার্কিট রয়েছে, ক্লোজ সার্কিটের একটা ইলেকট্রন যখন ডিফারেন্সে ব্যাক করবে, তাই না? এটা হলো ঘটনা। বলি এবার আমি অল্টারনেটিভ বলবে এবার আমি তোমার কথা থেকে তুই যা বুঝতে পেরেছিস, কেমিস্ট্রি বুঝতে পারছিস। আমার সময় বা মানসিকতা কোনটাই দেখা দেখতে গেছিস বুঝতে পারলি? হিট ছিল
মাথা খারাপ স্ট্যাটাসটা খুব চলছে এখন আমাদের 145 বললো তো যে তোর 145 বললে 145 পারি 145 পারি 10 তলা বাড়ি 14 তলা বাড়ি দেখ যাই হোক হবে একটা কিছু 110 মধ্যে তো তার মধ্যে তোর ওই 96% উঠে যায় বাদ বাকিগুলো উঠে যাচ্ছে মানে ওই মেইনটেনেন্স 96 অক্সিডেশন স্টেটটা জানার সঙ্গে আমরা বলেছিলাম যে কোনো একটা মৌল যৌগের মধ্যে কতটা জারিত বা বিজারিত অবস্থা থাকে তাকে বলা তার অক্সিডেশন স্টেট। আয়নীয় যৌগের ক্ষেত্রে আধানী হলো তার অক্সিডেশন স্টেট, তাই না? যারা আয়নীয় যৌগ থাকে তারা ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে, তাই না? যেমন ধর একটা এক্সাম্পল দেখাই, তোরা বুঝতে পারবি তাহলে। NaCl ভালো করে শুনবি, হ্যাঁ? NaClটা কি হয়? Na প্লাস Cl মাইনাস NaCl এর মধ্যে এইভাবে থাকে, তো NaCl আয়নীয় যৌগ। এটা কি করে এসেছে? যদি সোডিয়াম পরমাণু একটা ইলেকট্রন ছাড়ে তাহলে Na প্লাস হয়েছে। ইলেকট্রন বর্জন মানে জারণ, তাই না? আর ক্লোরিন মাইনাস হয়েছে কি করে? Cl পরমাণু একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে কি হয়? ক্লোরিন মাইনাস হয়। তার মানে কি এই যে NaCl যৌগে সোডিয়ামটা জারিত অবস্থায় রয়েছে, Na প্লাস হিসাবে রয়েছে। তো অ্যাকচুয়ালি সোডিয়াম থাকার কথা এরকম, বুঝতে পেরেছিস? আর Clটা মাইনাস মানে বিজারিত অবস্থায় রয়েছে, তো জারণ সংখ্যা কত? প্লাস 1। যদি বিজারণ হয় তাহলে জারণ সংখ্যা মাইনাস হবে। কত একক? এক একক হলে মাইনাস 1। বুঝতে পারলে? এটা আয়নীয় যৌগের ক্ষেত্রে। সমযোজীর ক্ষেত্রে দেখ একটা ছোট্ট एग्जांपल দেখা HCl। এই ক্ষেত্রে যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি সেই ইলেকট্রন নিজের দিকে রাখবে, তাহলে সে ডেল্টা নেগেটিভ। ও ইলেকট্রন জোড় মানে কি? হাইড্রোজেনের একটা ইলেকট্রন ছিল, ইলেকট্রন জোড় মানে ওর একটা ইলেকট্রন সঙ্গে হাইড্রোজেন ইলেকট্রনটা আনছে, তার মানে কি ও অন্যের একটা ইলেকট্রন নিজের দিকে আংশিক টেনে নিচ্ছে, না আংশিক বিজারিত হচ্ছে, আংশিক গ্রহণ করছে। সেই জন্য দেখ ঋণাত্মক, জারণ সংখ্যা হয় -1। বিজারিত হচ্ছে আংশিক, এর কি হয়? চলে যাচ্ছে, ছেড়ে দিচ্ছে, প্লাস 1। বুঝতে পারলাম? এখানে জারণ সংখ্যা। তো এবার লক্ষ্য কর নাইট্রোজেন তড়িৎ ঋণাত্মক মৌল, তাই না? সেই জন্য নাইট্রোজেন কিন্তু -3 জারণ সংখ্যা প্রদর্শন করে। যেমন অ্যামোনিয়া NH3 নাইট্রোজেন কত থাকে? -3 থাকে। বুঝতে পারলাম কি বুঝতে পারলাম? কিন্তু যত গ্রুপের উপর থেকে নিচে নামবি, ধর নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি বা বিস্ময়, এদের তড়িৎ ঋণাত্মকতা মানে কে ডিক্রিজ করছে, তো মানে ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা হ্রাস পাচ্ছে, তাই না? ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা হ্রাস পাওয়া মানে বিজারণ করার ক্ষমতা হ্রাস পাচ্ছে। তো -3 জারণ সংখ্যা দেখার প্রবণতা কি হবে? কমে যাবে। পরিবর্তে কি +3 জারণ সংখ্যা প্রবণতা বৃদ্ধি পাবে। বুঝতে পারলাম কি বুঝতে পারলাম? এদের মধ্যে কি নাইট্রোজেন -3 জারণ সংখ্যা প্রদর্শন করে, কিন্তু গ্রুপের উপর থেকে নিচে -3 যে অক্সিডেশন স্টেট দেখার প্রবণতা হ্রাস পায়, পরিবর্তে +3 কি হয়? বৃদ্ধি পায়। বুঝতে পারলাম? এছাড়া লক্ষ্য করে দেখ, এই যে এদের ইলেকট্রন কি NH2NP3, তো কোথায়? যেভাবে সবকিছু বলেছিল আমারটা বুঝতে পারলাম। আমরা চাই কি চাই? কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ সায়েন্টিস্ট, কেউ টিচার, কেউ বা বিজনেসম্যান, বা কেউ বা অন্য কোনো জব চাই, কেউ আবার প্লেয়ার, কেউ আবার NBA যেতে চায়, তাই তো? এইগুলো আমাদের লক্ষ্য। কিন্তু এদের লক্ষ্য কি? এদের লক্ষ্য হলো গিয়ে তোর শেষ পক্ষপাত 8টা করে। তাহলে 5খানা দেখ আছে শেষ পক্ষপাতে, আর 3খানা ইলেকট্রন। তাহলে 3খানা ইলেকট্রন কিভাবে করতে পারে? শেয়ার করেও করতে পারে, অথবা 3টে গ্রহণ করেও করতে পারে। নাইট্রোজেনের আকারটা ছোট, তো উচ্চ তড়িৎ ঋণাত্মকতা আছে, তাই তো? নাইট্রোজেনের আকারটা কি হয় বল? এর মধ্যে নাইট্রোজেনটা সবচেয়ে স্মলেস্ট, তো স্মলেস্ট এবং তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি। তাহলে নাইট্রোজেন 3টে ইলেকট্রন গ্রহণ করতে পারে, কিন্তু করে কি N3- তৈরি হতে পারে।
বুঝতে পারলাম কি বুঝতে পারলাম? তাই জন্য নাইট্রোজেন মাইনাস জেনারেল সংখ্যা দেখায় এবং আয়নীয় এবং সমযোজী রকম যৌগ যেমন NH3। নাইট্রোজেন আয়নীয় এবং মানে যা তড়িৎ দ্বারা তড়িৎ ধনাত্মক মৌল যেমন ধর ক্যালসিয়াম, পটাশিয়াম, এদের সঙ্গে কি হচ্ছে তার আয়নীয় যৌগ তৈরি করছে এবং অন্য যে মৌলগুলো তার সঙ্গে সমযোজী যৌগ তৈরি করছে এবং এটি কিন্তু -3 জারণ অবস্থা প্রদর্শন করে। কিন্তু গ্রুপের অন্য মৌলগুলো আয়নীয় যৌগ প্রদর্শন করবে না, সমযোজী যৌগ গঠন করে, নাকি না? এবং কি হচ্ছে গ্রুপের উপর থেকে -3 জারণ সংখ্যার প্রবণতা কি হচ্ছে, কমে যাচ্ছে, পরিবর্তে -3 বাড়ছে। বুঝতে পারলেন? +3 বেড়ে যাচ্ছে, -3 কমছে, +3 বাড়ছে। নাম্বার 3 দেখ নাইট্রোজেনের শেষ কক্ষপথে কি NH2 পাঁচটি ইলেকট্রন রয়েছে, কিন্তু তা সত্ত্বেও নাইট্রোজেন +5 অক্সিজেন স্টেট প্রদর্শন করতে পারে, কারণ নাইট্রোজেনের ফাঁকা ডি কক্ষক নেই, একই না? কিন্তু অন্য প্রত্যেকের মৌলের ফাঁকা ডি কক্ষক আছে, তাই তারা +5 অক্সিজেন স্টেট কি করে প্রদর্শন করতে পারে। যেমন PCl5 তৈরি হয় তো, কিন্তু NCl5 তৈরি হয় দেখেছিস কখনো? গুলি করে উড়িয়ে দেবে এটা তৈরি করলে। নাইট্রোজেনের ফাঁকা ডি কক্ষক স্টেবল হবে না, 10 অতিক্রম করতে পারবে না। বুঝতে পারলেন কি বুঝতে পারলেন? কিন্তু যত উপর থেকে নিচে নামবি +5 অক্সিডেশন স্টেট প্রদর্শন করার ক্ষমতা তত কি হবে, হ্রাস পাবে। কারণটা বল দেখতে পাচ্ছি, আমি বললাম যে নাইট্রোজেন তো একমাত্র মৌল যে গ্রুপ 5 মানে +5 অক্সিডেশন স্টেট প্রদর্শন করতে পারবে, কারণ ফাঁকা ডি কক্ষক নেই। নাইট্রোজেনের ইলেকট্রন কনফিগারেশন কি হয় বল? হিলিয়াম 2s2 2p3, কিন্তু নাইট্রোজেন নিচে ফসফরাস ধর আছে কে, নিয়ন 3s2 3p3 সঙ্গে 3p ফাঁকা রয়েছে। তাই এরকম ফসফরাসের পর আর্সেনিক, অ্যান্টিমনি বা বিসমাথ, এরা কিন্তু প্রত্যেকেই কি করতে পারে বললাম বল, +5 অক্সিডেশন স্টেট প্রদর্শন করতে পারে, মানে +5 জারণ সংখ্যা প্রদর্শন করতে পারে, মানে 5টা বন্ধন করবে, সমযোজী বন্ধন, তাই তো? যেখানে তোর কি হবে, এই তড়িৎ ঋণাত্মকতা কম, মানে ইলেকট্রনদের অন্যদিকে চলে যায়। যেমন PCl5 করে কি Cl 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 PCl5, এখানে নাইট্রোজেন ফসফরাস +5 থাকে, তার প্রত্যেকটা -1। যে বন্ধন জোটটা ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, ক্লোরিনের দিকে ডেল্টা নেগেটিভ হবে, ঝুঁকে যাবে, 5খানা ইলেকট্রন এর দিকে সরে যাওয়ার জন্য +5 হচ্ছে। বুঝতে পারলাম? কিন্তু নাইট্রোজেন তো 5 বন্ধন করতে পারবে, সেজন্য +5 অক্সিজেন প্রদর্শন করতে পারে না। এটা এখনো ছায়া 11 এর বই লেখা আছে নাইট্রোজেন +5 কেন অবস্থা, ঠিক আছে? কিন্তু আমি বললাম গ্রুপের উপর থেকে যখন নিচে নামবে +5 এর স্টেবিলিটি কমবে, +3 এর স্টেবিলিটি বাড়বে। কেন? ইলেকট্রনিক কনফিগারেশনটা সবাই খোল, খাতায় যারা লিখেছিস। দেখ বিসমাথের ক্ষেত্রে দেখ ইলেকট্রন নিয়ে যখন হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন 4f14 5d10 6h2 6p3 তাই এরকম ছিল তো, নাকি না? অসুবিধা নেই তো? দেখ এই যে জেননের ক্ষেত্রে 4f চলে এসেছে এবং 5d চলে এসেছে, 4f এবং 5d এর আবরণী প্রভাব অত্যন্ত কম। আবরণী প্রভাব মানে কি, নিউক্লিয়াসের ধনাত্মক আধানকে শিল্ড করার প্রভাব, আটকে রাখার ক্ষমতা অনেক কম। ফলে এই নিউক্লিয়াস তার যে যোজ্যতা যে 6s ইলেকট্রনটাকে অনেক শক্ত করে আকর্ষণ করে রাখে। বুঝতে পারলাম? তাহলে 6p গুলো কি বন্ধনে অংশগ্রহণ করলো, কিন্তু এইগুলোকে কি আকর্ষণ করে রাখার জন্য এগুলো কি অযুগ্মকরণ ঘটতে পারে না। এই যে 6s টা কেমন থাকে, এরকম ভাবে থাকে, আর 6p টা কত, 1 2 3 এরকম থাকে। আয়নীয় যৌগ হলে 3খানা ইলেকট্রন বেরিয়ে গেল, কিন্তু এই 2খানা ইলেকট্রন তো নিউক্লিয়াস শক্ত করে আকর্ষণ করে রেখেছে। বুঝতে পেরেছিস? তাহলে সে তো বন্ধনে অংশগ্রহণ করতে পারবে না। বন্ধনে অংশগ্রহণ না করতে পারলে কটা করতে পারলো, 3টে করতে পারলো, তাহলে কত দেখালো, +3 দেখালো। এটা কি বলা হয়, ইনার পেয়ার এফেক্ট। এই 6s ইলেকট্রনটা কি করে, অংশগ্রহণ করে না বন্ধনে, মানে প্রায় নিষ্ক্রিয় থাকে,
এটা কি বলা হয় ইনার্ট পেয়ার এফেক্ট বা নিষ্ক্রিয় ইলেকট্রন জোড় প্রভাব বলা হয়। বুঝতে পারলাম? একই না? কোনো অসুবিধা নেই তো? থাকলে বল আমাকে এবার। বল তুই ক্লাসে আছিস? কেউ একজন নেই, 9 জন আছে, মানে একজন কেউ সৃজা, শ্রেয়া, ইশিকা নাই। অক্সিডেশন স্টেট অক্সিজেন নাম্বার জারণ অবস্থা বুঝলি, জারণ অবস্থা বা জারণ সংখ্যা বলে। তো এটা দিয়ে তো দেখবি সব মাছ কাটে সব ক্যালিব্রেশন আসলে দেখতে পাচ্ছি বাকি কাটে জানো তো ক্যালিব্রেশন रोज की तरह বল কার অসুবিধা বল। তাহলে আমরা কি বললাম অক্সিডেশন স্টেট যেটা বললাম 215 এর করতে গিয়ে কি হচ্ছে সাধারণত 3 জারণ অবস্থা প্রদর্শন করে নাকি না? তো -3 জারণ অবস্থা নাইট্রোজেন প্রদর্শন করে, কিন্তু গ্রুপের উপর থেকে নিচে গেলে -3 কমে +3টা কি হয় মানে কারণ কি প্রত্যেকটা মৌল 3 খানি ইলেকট্রন যদি গ্রহণ করে তাহলেই তো তোর অষ্টক পূর্ণ করবে নাকি না? তাহলে সাধারণ জারণ অবস্থা -3 হওয়া উচিত নাইট্রোজেনটা দেখায়, কিন্তু অন্য মৌলগুলো উপর থেকে নিচে গেলে কমে যায়, পরিবর্তে +3 অক্সিডেশন স্টেট প্রদর্শন। বুঝতে পারলাম কি বুঝতে পারলাম? অসুবিধা নেই করলো। এবার হলো নাইট্রোজেন বাদে বাকি সব মৌলগুলো +5 দেখায়, কারণ যোজ্যতা কক্ষে যতগুলো ইলেকট্রন থাকে ততগুলোই বন্ধন করতে পারে। নাইট্রোজেনের যেহেতু ব্যাকেন্ড ডি নেই সেহেতু অক্টেট এক্সপ্যান্ড করতে পারে না, সেই জন্য নাইট্রোজেন +5 প্রদর্শন করে না। কিন্তু গ্রুপের উপর থেকে নিচে মানে ফসফরাস থেকে বিসমাথ পর্যন্ত যে +5 অক্সিডেশন স্টেট শো করবে তার টেন্ডেন্সি হ্রাস পায়। তো আমরা বলতে পারি যা +5 oxidation state, the stability of +5 oxidation state of group 15 decreases down the group. Again, কারণ কি না inert pair effect, তাই তো? এই যে বিসমাথ বা অ্যান্টিমনি যেটা আছে পরীক্ষার সময় কোশ্চেনটা এরকম দেয়, এই যে বিআই 3 কি বললাম, বিআই 3 মানে বিসমাথ 3 অক্সিডেশন স্টেট, তার স্টেবিলিটি এটা হচ্ছে বিআই 5 কেন সরি পার এই বিসমাথের কি হচ্ছে ইলেকট্রন বিন্যাস দিয়ে 4f এবং 5d বা d এবং f ইলেকট্রন গুলোর দুর্বল আবরণী প্রভাবের জন্য ডিউ টু কি বলবো ভেরি পুয়ার স্কিনিং এফেক্ট অফ 4f and 5d electrons, তাই তো the 6s electron are strongly attracted by the nucleus। 6s এর যে ইলেকট্রনটা নিউক্লিয়াস দ্বারা তীব্রভাবে আকৃষ্ট থাকে। so this electron তাই তো inert toward bonding এর প্রতি নিষ্ক্রিয় থাকে একই না, তাই তো? এই জন্য কি হচ্ছে এর এই তুলনা ইলেকট্রন অংশগ্রহণ করে না বন্ডে, কেবলমাত্র 3টে করে, তাই 3 অক্সিজেন স্টেট দেখা যাচ্ছে। বুঝতে পারলাম কি বুঝতে পারলাম? বুঝতে পারছিস? বল চুপচাপ তাকিয়ে রয়েছিস। নিঃসঙ্গ, হ্যাঁ ইনার্ট পেয়ার না, নিঃসঙ্গ না, এটাকে বলা হয় ইনার্ট পেয়ার এফেক্ট। হ্যাঁ নিঃসঙ্গ ইলেকট্রন না, নিঃসঙ্গ না, কি বলে এটা ইনার্ট পেয়ার এফেক্ট লিখে রাখ, ইনার্ট পেয়ার এফেক্ট INERT ইনার্ট পেয়ার এফেক্ট, নিষ্ক্রিয় ইলেকট্রন যোগ্য বলেছিস? বোঝা গেছে? সোলাঙ্কি বুঝতে পেরেছিস রে? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। সৃজা বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। তুই তো প্রচুর ঠাকুর দেখেছিস রে পুজোয়? হ্যাঁ স্যার এই আমাদের আশেপাশেই দেখেছি। আশেপাশেই দেখেছিস?
শ্রেয়া বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। শ্রেয়া ঠাকুর দেখেছিস পুজোটা দেখিস নি? স্যার দেখেছি মানে খুব একটা বেশি দেখিনি, আমাদেরও এই আশেপাশের ঠাকুরই দেখা হয়েছে। সোলাঙ্কি ঠাকুর দেখেছিস? হ্যাঁ স্যার। ওরে বাবা। পায়েল হ্যাঁ বুঝতে পেরেছিস? হ্যাঁ পায়েল মাম্মামের পায়ে লেগেছে না, সেদিনকে যাওয়ার সময় দেখলাম, তুই তখন বলছিস আমি কথা বুঝতে পারছিলাম না ঢাকের আওয়াজের জন্য, পরে যখন হেঁটে গেলে তখন দেখলাম। কি হয়েছে পায়ে? ইনফেকশন হয়ে গেছিল, ওটা অপারেশন হয়েছে। কি করে ইনফেকশন হলো? ওই মাঝে মাঝেই হয়ে যায় মামের পায়ে এরকম ইনফেকশন। ও যাই হোক, আর রইলো সৌমদীপ, বুঝতে পেরেছিস? হ্যাঁ দাদা। ভেরি গুড। আর তো কেউ নেই, বাদ বাকি সবার কথাই মানে আজ বললাম। তরুমিতা, তরুমিতা বুঝতে পেরেছিস? স্যার আমি ব্রাত্য হয়ে গেছি। হ্যাঁ স্যার বুঝেছি। ঠাকুর দেখতে গেছিলিস নাকি শুধু বাটাতেই গেছিস? না না, বাড়িতেই ছিলাম। ও, মাইক চালিয়ে তোর কান খারাপ করে দিয়েছে নাকি সবাই? হ্যাঁ, 3টে মাইক একসাথে চলছে, ইভেন দিদার বাড়ি থেকেও 3টে মাইক একসাথে চলছে। তুই আরো 3টে চালিয়ে দিতে পারছিস, ডপলার এফেক্ট এর মতো উপর দিকে মুখ করে। তো যাই হোক না কেন, এটা হলো অফিসের সাথে, বুঝতে পারলাম। মাধবশীলের বাড়িতে যাচ্ছি, অনেক বছর মানে আমার এরকম হতে হতে পারে, অষ্টমী নবমী একদিনে পড়েছে, মনে আছে একবার? এবারেই তো বলতে একসাথে পড়েছে। এই হলো ঘটনা। তো আজকে আর পড়ালাম না কিছু, থাক, আজকে প্রথম দিন আসছি পূজার পরে, কিন্তু বুধবার দিন সকালে সকাল চলে আসছে। তো বুধবার দিন সরস্বতী পুজো, বুধবার দিন ইয়ে কর, লক্ষ্মী পুজো, সরি বুধবার অনলাইন ক্লাস কর সবাই, বুধবার করাবো কিন্তু অনলাইন ক্লাস করাবো।